চলো আমরা স্টার্ট করে দিচ্ছি। হুম। আচ্ছা, আমি স্নেহাংশু মুখার্জি। সুমিত স্যারের জায়গায় আমি আজকে তোমাদের এই মক সেশনটা নেবো। ঠিক আছে, তো আমি অনেককেই দেখতে পাচ্ছি যারা রয়েছে, শশাঙ্ক, অনন্যা, সোহেল, শ্রেয়া, জয়দীপ, জিৎ, বিক্রম, সৌমিক, অমৃতা, সায়নী, কৌস্তব, এরা সব রয়েছে। ঠিক আছে, এবার ঘটনা হচ্ছে যে কি তোমাদের এখন কি চলছে, আগে সেই বিষয়ে আমরা একটুখানি কথাবার্তা বলে নিই, তারপরে আমরা এগোচ্ছি, একটা একটা করে এগোই। শশাঙ্ক, শশাঙ্ক শুনতে পাচ্ছ? হ্যালো। হ্যাঁ, আচ্ছা, তোমার কি কাজ করছে না, মাইক নেই? আচ্ছা, ঠিক আছে। তুমি এখন কত নম্বর ক্লাসে আছো বাবু? ও, ক্লাস ফিনিশ। ওকে, 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 ঠিক আছে। কোন সেন্টার? ব্যারাকপুর, ঠিক আছে। তো অনন্যা? Yes, sir. আচ্ছা, তুমি কোন Good afternoon, sir. গুড আফটারনুন বাবু, গুড আফটারনুন। তুমি কোন সেন্টার বাবু? স্যার আমি বর্ধমান সেন্টার থেকে। বর্ধমান। আমার 148 ক্লাস চলছে, মানে নেক্সট উইকে আমার লাস্ট ক্লাস হবে। আচ্ছা, খুব ভালো ইয়েস কথা। স্যার। ঠিক আছে, তো আমি সবার কাছে একটা করবো যে কি সবাই একবার করে তোমরা তোমাদের 3D যে শরীরটা আছে তোমাদের কাছে আছে, সেখান থেকে আমরা একটুখানি দেখতে চাইবো যে কি কিরকম কি রয়েছে না রয়েছে, কারণ এটা আমাদের আজকে ডিসকাশনটা সবাইকার মনে আছে তো, কিসের ওপরে আমরা আজকে ডিসকাশন করব সবাই জানো আজকে ডিসকাশনটা কি? ইয়েস স্যার। হ্যাঁ, বিক্রম, বলো তো কিসের ওপরে আমাদের আজকে ডিসকাশন করব? ইন্টারভিউ ডুজ আর ডোন্টস এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, ইন্টারভিউ ডুজ অ্যান্ড ডোন্টস। তো প্রথম কথা হচ্ছে যে কি এখানে কি সবাইকার ক্লাস নম্বর কত, মানে প্রায় শেষ শেষ হয়ে গেছে এইরকম ব্যাপার, না জাস্ট তোমাদের এরকম 50-55 এরকম ক্লাস চলছে, কিরকম? স্যার আমার 124 নম্বর ক্লাস চলছে। ঠিক আছে, আর বাদ বাকি? স্যার আমার আমাদের স্যার 54 স্যার 54 নাম্বার ক্লাস। 100? কৌস্তব কত বললে? 54 54, ঠিক আছে। সোহেল? স্যার আমার 106। 106 আয়ন। আচ্ছা সোহেল? আমার 85 টু 100 এর মধ্যে হবে, আমার খেয়াল নেই এতটা। বাহ, 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 ভেরি গুড। চেক করো, ইয়ারকি চেক করো তোমার এটাতে, ঠিক আছে, সেটাতে তুমি পাবে। সায়নীর কত? স্যার 54। 54, ঠিক আছে। তো দেখো, যারা তোমরা 54, 120, 126, 80 এর মধ্যে যারা রয়েছো, তাদের কাছে জিনিসটা একদমই নতুন, যে মক ইন্টারভিউ ব্যাপারটা কি হয়। ঠিক আছে, জেনারেলি কি হচ্ছে আমরা এখানে এটাই ডিসকাশন করব যে একজন ইন্টারভিউ দিতে গেলে আমাদের কি কি জিনিসগুলো মাথায় রাখতে হবে, এবং সেটাকে আমরা একের পর এক ডিসকাস করব। জেনারেলি এটা নিশ্চয়ই জানো যে কি আমরা যখনই কোনো ইন্টারভিউ দিতে যাই আমাদের দুটো সেকশন হয়, একটা হচ্ছে জেনারেলিস্ট সেকশন, একটা হচ্ছে অ্যানিমেশন সেকশন। ঠিক আছে, এবং তার ক্ষেত্রে প্রথম জিনিস যেটা থাকে আমার কাছে থাকে হচ্ছে স্ট্রং পোর্টফোলিও। আমি অবশ্যই জেনারেলিস্ট নিয়ে কথা বলবো, আমি অ্যানিমেশন নিয়ে কথা বলছি না। তো প্রথম যখন আমরা জেনারেলিস্ট নিয়ে কথা বলবো, তখন প্রথম জিনিস আমাদের হাতে হবে কি স্ট্রং পোর্টফোলিও। আমাদের আজকের সেশনটা কিন্তু পোর্টফোলিও সংক্রান্ত নয়, আমাদের আজকের সেশনটা হচ্ছে যে তুমি পোর্টফোলিও দিয়েছো, তুমি সিলেক্ট হয়েছো, সিলেক্ট হয়ে যাওয়ার পর আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ ফাইনাল এইচআর ইন্টারভিউ। বোঝা গেল ব্যাপারটা? কি বুঝতে পারছো না পারলে না? আমরা কোনো রকম টেকনিক্যালি আজকে আমরা কোনো কিছু জিনিস আজকে অ্যানালিসিস করছি না, আজকে জাস্ট আমাদের এটাই অ্যানালিসিস যে কি টেকনিক্যাল গ্রাউন্ড বাদ দিয়ে নন টেকনিক্যালের জায়গায় আমরা কিভাবে কোনো একটা ইন্টারভিউকে ক্র্যাক করতে পারবো, তার জন্য কতগুলো জিনিস আমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আমি সেই সব জিনিসগুলোকে আমরা প্রত্যেকটা জায়গা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করবো আজকে।
বোঝা গেল ব্যাপারটা? বাংলা হ্যাঁ সবাই স্যার। বুঝছো? বাংলাতে কোনো অসুবিধে? কারণ তোমরা বাংলাটা বুঝবে বলে আমি বাংলাতে বলছি, কারণ আমি তোমাদেরকে বোঝাচ্ছি, বোঝানোর জন্যই আমি তোমাদেরকে বাংলায় কথাবার্তা কমিউনিকেট করার চেষ্টা করছি। ইজ ইট ওকে কি shall I translate into the English or Hindi? No, sir. Okay. ওকে না? ওকে ঠিক আছে, তাহলে ইন দ্যাট কেস আমরা একটা একটা করে যাই জিনিসগুলোকে। এগুলো আমি এটাই রিকোয়েস্ট করব সবাইকে যে প্রত্যেকটা পয়েন্ট যদি পারো প্লিজ একটু নোট ডাউন করে নাও, এটা তোমাদেরই সুবিধে হবে তাহলে ইন্টারভিউ ক্র্যাক করতে। ঠিক আছে, তো জাস্ট আমরা একটুখানি স্ক্রিনটা শেয়ার করছি, একটু দেখো জিনিসটা আমরা কি করতে চলেছি। প্রথমে আমরা একটা পিপিটি দেখব। এটাতে আমরা যাচ্ছি যে 3D জেনারেলিস্ট ইন্টারভিউ সেশন। ঠিক আছে, সেখানে আমরা কি কি কোশ্চেন অ্যান্সার, মক কোশ্চেন অ্যান্সার, ডুজ অ্যান্ড ডোন্টস, প্র্যাকটিক্যাল স্ট্র্যাটেজিস সবকিছু আমরা একে একে অ্যানালিসিস করব। ঠিক আছে, তো সেই জায়গায় প্রথমে এই জিনিসটা আসে যার নাম হচ্ছে অ্যাজেন্ডা। কি কি থাকে? টেকনিক্যাল কোশ্চেন অ্যান্সার ডোমেন। এইটার মানেটা কি হয়? এটার মানে হচ্ছে যে আমাদের টেকনিক্যাল ইন্টারভিউ। টেকনিক্যাল ইন্টারভিউ সাধারণত আমরা দু রকম ভাবে করে থাকি। ঠিক আছে, একটা হচ্ছে যেটা তোমাকে টেস্ট দিতে হয়, যেটাকে আমরা মেশিন টেস্ট বলে থাকি, রাইট? কোনো কিছু ধরো তুমি জেনারেলিস্টে গেলে তোমাকে হয়তো কোনো কেউ একজন মডেল করতে দিতে পারলো, বা তোমাকে বললো যে ইউভি ভেঙে দাও, কেউ বললো টেক্সচারিং করে দাও, কেউ বললো শেডিং করে দাও, কেউ বা আবার বলে এখানে লাইট সেট করে দাও, তাই তো? হ্যাঁ কি না? ইয়েস স্যার। কিন্তু আমাদের জেনারেলি যেটা হয় যে কি আমরা এই টেকনিক্যাল জায়গাটা আমরা ভীষণ স্ট্রং, রাইট? আমরা প্র্যাকটিস করে করে জায়গাটাকে আমরা নিজেদের জায়গা স্ট্রং বানিয়ে নিয়েছি। কিন্তু যখন আমাদের কোনো রকম কোশ্চেন অ্যান্সার করা হয় তখন আমরা যেরকম একটু গুটিয়ে যাই, রাইট? তাই তো? যদি আমি এখানে জিজ্ঞাসা করি তোমাদের সঙ্গে, ঠিক আছে, জিনিসটা দেখো তোমাদের একটু বুঝতে হবে, জিনিসটা কিন্তু আমরা এখানে যেটা অ্যানালিসিস করছি না, এটা কিন্তু কোনো ওয়ান ওয়ে কমিউনিকেশনস নয়। এইখানে কমিউনিকেশনসটা হচ্ছে বোথ দ্য ওয়ে। যেমন ধরো টেকনিক্যাল সেশনের ক্ষেত্রে যদি আমরা এটা অ্যানালিসিস করি যে মডেলিং এর ব্যাপারে, যে আমরা কত রকম ভাবে মডেলিং আমরা করতে পারি, মডেলিং এর প্রকারভেদ কি কি আছে, হাউ মেনি টাইপস অফ মডেলিং ইউ নো, তখন তার তোমার কি অ্যান্সারটা দাঁড়াবে? বলো। Props, character, environments, interiors. এই দেখো, ঠিক, ভেরি গুড সোহেল। আর কেউ? আর কেউ বলো। Sir, product visualization. বলে। হ্যাঁ, আর একটু, আরেকটু, আরেকটু। কেউ চুপ করে বসে দেখো না, এখানে আমি কাউকে মানে কোনো রকম কোশ্চেন আনসার করছি না। এইসব জিনিসগুলো যত ইন্টারাক্ট করবে তত তোমরা নিজেদের ভেতর থেকে খুলবে, তার না হলে এই জিনিসগুলো জাস্ট ওয়ান ওয়ে কমিউনিকেট, মানে আমি কিছু অ্যাড্রেস করছি না। সোম সৌমি, ইয়েস স্যার। হ্যাঁ বলো। অনন্যা বলো, শশাঙ্ক বলো, কি আমি জাস্ট তোমাদের কাছ থেকে অ্যান্সার জানতে চাইছি যে কি তোমরা কিভাবে, তোমার সামনে যদি এই কোশ্চেনটা আসে যে হাউ মেনি টাইপ অফ মডেলিং ডু ইউ নো, তাহলে তুমি কি অ্যান্সারটা দেবে? স্যার মেনলি টু টাইপ অফ মডেলিং, ব্লক মডেলিং আর ক্যারেক্টার মডেলিং। ওকে, আর কিছু? আর কেউ কিছু বলবে? জয়দীপ চক্রবর্তী, সরি তোমার আওয়াজটা ক্লিয়ার হচ্ছে না শ্রেয়া। Sir, organic modeling and inorganic modeling. অর্গানিক অ্যান্ড ইনঅর্গানিক মডেলিং, এবার আমি আসছি একটা একটা করে। ঠিক আছে, দেখো যখনই তুমি কোনো রকম অ্যান্সার দেবে, সাধারণত কোশ্চেন যিনি করেন, যিনি ইন্টারভিউ বোর্ডে থাকেন, তার কাছে কোনো সেট অফ কোশ্চেন থাকে না সেই অর্থে।
তোমরা যে অ্যান্সারটা করবে তার উপরই বেস করে কোশ্চেন তৈরি হয়, ঠিক আছে? যেমন ধরো তুমি বলছো যে কি দু ধরনের মডেলিং হয়, একজন বললো যে কি প্রপস, আর একজন বললো ক্যারেক্টার। তাহলে অ্যাসেটটা কোথায় গেল? বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? তাহলে সাধারণত কি হবে অ্যান্সার? স্যার দেয়ার আর থ্রি টাইপ অফ modelings are there. One is props, second is asset, and third one is character modeling. হলো? Yes, sir. এইবার শ্রেয়া যেটা কথাটা বললো যে স্যার দু টাইপ অফ modelings are there. One is organic, another one inorganic. ঠিক আছে? এই অর্গানিক এবং ইনঅর্গানিক এই দুটো টার্মটা অ্যাকচুয়ালি কেমিস্ট্রি রিলেটেড, রাইট? অর্গানিক কেমিস্ট্রি, ইনঅর্গানিক কেমিস্ট্রি, রাইট? Yes, sir. হ্যাঁ, তো তাও আমরা সাধারণত তাহলে এইবার প্রশ্নটা এটাই আছে, হোয়াট ডু ইউ মিন বাই দ্য অর্গানিক মডেলিং and how do you differ from inorganic to organic? অর্গানিক মডেলিং বলতে বিভিন্ন ধরনের ক্যারেক্টার বেসিস যেগুলোর মধ্যে প্রাণ আছে সেগুলোকে বোঝানো হয়। আর ইনঅর্গানিক মডেলিং হচ্ছে যেগুলো জড় বস্তু, যেগুলোকে আমরা কোনো অবজেক্ট হিসেবে ধরতে পারি। আচ্ছা, তার মানে ব্যাপারটা এটাই দাঁড়াচ্ছে যে কি যেগুলো জড় বস্তুর ক্ষেত্রে সেগুলোকে আমরা ইনঅর্গানিক বলবো, যার ক্ষেত্রে প্রাণ নেই তাকে আমরা অর্গানিক বলবো। ভেরি গুড, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে তোমার কাছে ধরো একটা কোনো একটা বটল ডিজাইন করতে দেওয়া রয়েছে, সে বটলটাকে তোমাকে ছবি নিয়ে তার উপরে ট্রেস করে তোমাকে বানাতে হচ্ছে। So in that case, what do you call this type of modeling? Organic or inorganic? ইনঅর্গানিক। No, ma'am. This is wrong. Actually, this is called organic. Organic modeling মানে হচ্ছে যখন তুমি কোনো একটা রেফারেন্স নিয়ে তার উপরে ট্রেস করে ড্র করছো বা মডেলিং বানাচ্ছো, দ্যাট ইজ নোন অ্যাজ অর্গানিক মডেলিং। সেটা হতে পারে এনি টাইপ অফ প্রপস, এনি টাইপ অফ তোমার ক্যারেক্টার। বোঝা গেল ব্যাপারটা আমি কি বলতে চাইছি? একটা কথা বলবো, বলো। যখন আমরা কোনো ইন্টেরিয়র করছি এবং হ্যাঁ। যদি কোনো ইন্টেরিয়রের উপরে আমরা মানে কোনো ইমেজের উপরে আমরা ইন্টেরিয়রটাকে করার ট্রাই করছি, হ্যাঁ, তো তখন কি সেটাও অর্গানিক মডেলের মধ্যেই পড়বে? সেইটাই হচ্ছে কথা, নিশ্চয়ই পড়বে। কিন্তু যখন তুমি তুমি যখন কোনো একটা কি বলে ইয়েকে নিয়ে করছো, ইন্টেরিয়ারকে নিয়ে তুমি কাজ করছো, তো তখন তোমার অ্যাসেটের উপরে যখন তুমি কাজ করছো, তখন সেখানে কি প্রপার তুমি ফ্রন্ট বা সাইড পাও, বা রাদার তুমি তো একটা কোনো একটা পার্সপেক্টিভ ভিউ নিয়ে কাজ করো রাদার, তাই না? হ্যাঁ স্যার। তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গাটাকে আমরা সাধারণত ওটাকে অ্যাজ এ রেফারেন্স হিসেবে রাখি, সেটা তুমি ভিউপোর্টের ওপরে রাখো বা ভিউপোর্টের বাইরে রাখো, হোয়াট এভার মেবি। যদি আমার সেখানে প্রপারলি ফ্রন্ট এবং সাইড যদি থাকে, তার উপরে ট্রেস করে যদি আমরা কাজ করতে পারি, দ্যাট ইজ নোন অ্যাজ অর্গানিক, যেমন আমরা ক্যারেক্টারের ক্ষেত্রে করে থাকি। ওকে স্যার। বুঝতে পেরেছো ব্যাপারটা? হ্যাঁ স্যার। Then what do you mean by imaginary character? Imaginary and character modeling by imaginary modeling. যেখানে আমরা কোনো প্রপার রেফারেন্স পাই না, যেখানে আমরা কোনো রকম প্রপার রেফারেন্স পাই না, যদি এইটুকুনি বলে ছেড়ে দিলেই তখন হয়ে যাবে যে কি তুমি তো সাবজেক্টের সম্বন্ধে আধা আধুরা জানো। যখনই তুমি এই ধরনের কোশ্চেন আসবে, চেষ্টা করবে জেনারেলি কোশ্চেনের সাথে সাথে পুরোপুরি অ্যান্সার উইথ এক্সাম্পল দিতে। বোঝা গেল? ইমাজিনারি মিনস হচ্ছে যে কি যে ধরনের কোনো রকম, সেটা যে কোনো ধরনের হতে পারে, প্রপস হতে পারে, ঠিক আছে, যেরকম তোমার ধরো হতে পারে অ্যাসেট হতে পারে, হতে পারে যে কোনো তোমার ধরো ক্যারেক্টার। যদি আমরা প্রপসের ক্ষেত্রে যাই, প্রপসের ক্ষেত্রে আমাকে যদি বলা হয় যে নেপোলিয়ন বোনাপার্টের চশমা লাগবে, কথাটা বোঝো, নেপোলিয়ন বোনাপার্টের আমার একটা চশমা আমাকে এ সিরিজে মডেলিং করতে হবে। এবার তুমি কি করে জানবে যে নেপোলিয়ন বোনাপার্ট চশমা আদৌ পড়তো কিনা, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। যদি তোমার কাছে মনে হয় যে না আমাকে যখন বলেছে আমাকে পড়তে হবে, তাহলে ইন দ্যাট কেস তাহলে তোমাকে সেই সময়কার রেফারেন্স তোমাকে জোগাড় করে তোমাকে ড্র করতে হবে, এবং সেই ক্ষেত্রে ওটা কি হয়ে যাবে কি ইমাজিনারি। বাট সামটাইমস ইন দ্য কেসেস অফ দোজ ক্যারেক্টার যেগুলো আগে ছিল এখন আর নেই, বিলুপ্ত প্রায়, যেমন ধরো খুব সহজ উদাহরণ হিসেবে আমরা ডাইনোসরের কথা বলে থাকি।
তাই তো? আবার কিছু আছে যেগুলোকে পুরোপুরি ইমাজিনারি বলি, যেগুলোকে আদৌ এক্সিস্ট করে কিনা তাই সম্বন্ধে আমরা খুব একটা স্যাঙ্গুইন নই, লাইক এলিয়েন, তাই না? বা ইউএফও। এই সমস্ত জিনিসগুলো যখনই থাকে তখনই আমাদের কাছে এই জিনিসগুলোকে প্রপার এক্সপ্লেনেশন ওয়াইজ আসতে হবে। তো প্রথম কথা হচ্ছে যখন টেকনিক্যাল সেশন হবে, টেকনিক্যাল সেশনে প্রথমে আসছে মডেলিং এর এই পার্টটা গেল, সেরকম অ্যাজ টেক্সচারিং। টেক্সচারিং এর ক্ষেত্রে তোমাকে টেকনিক্যালি তোমাকে জিজ্ঞাসা করে নেওয়া হবে যে কি আমাদের কি দরকার, ডু ইউ রিয়েলি রিকোয়ার টু ব্রেক আনর্যাপিং। স্যার যদি কোনো ফ্যান্টাসি ক্যারেক্টার হয় লাইক ওগুলো কোনো এক্সিস্টই করে না, যেমন যে হ্যাঁ। কোনো টাইপ কার্টুন লাইক পোকেমনস এর যত ক্যারেক্টার আছে, বা হুম। যদি সিনেম্যাটিক ইউনিভার্সে হাল্ক বা এরকম টাইপের ক্যারেক্টার যেগুলো এক্সিস্ট করে না, তো ওই টাইপের ফ্যান্টাসি ক্যারেক্টারও তো ওই আন্ডারে পড়ে। না না, নিশ্চয়ই পড়ে, 100 বার পড়ে, আমি তো বলছি পড়ে। আমার এই প্রশ্নটা বুঝতে পেরেছো যে কি তোমার কি সত্যি মনে হয় যে কোনো একটা ক্যারেক্টারকে টেক্সচার করতে গেলে আনর্যাপিং খুবই দরকার? হ্যাঁ স্যার। কি করে? স্যার আনর্যাপিং না করলে টেক্সচার ঠিক করে পড়বে না। আমি যদি বলি যে কি আমি যদি থ্রু প্রসিডিউরাল ম্যাপিং এর মধ্যে দিয়ে যদি যাই তাহলে আমার আনর্যাপিং এ করার দরকারই পড়ে না। কি বললাম বুঝতে পারছো? দেয়ার আর টু টাইপস অফ টেক্সচারিং। ওয়ান ইজ আনর্যাপিং, যে আনর্যাপিং এর মাধ্যমে তুমি পলিগন মডেলিং এর মধ্যে তুমি কাজ করে তুমি মেটাতে পারো, ঠিক আছে? আর এক ধরনের মডেলিং আমরা মায়াতে করে থাকি যেটার নাম হচ্ছে নাম মডেলিং, করি তো? হ্যাঁ স্যার। এবার ধরো নাস মডেলিং এর ক্ষেত্রে আমার কোনো রকম একটা টেক্সচার হওয়ার দরকার পড়লো, বোঝা গেল? তো হ্যাঁ স্যার। সেক্ষেত্রে আমাকে যদি কনভার্ট না করে তার উপরে যদি আমাকে টেক্সচার যদি ফেলতে হয় তাহলে তো আমরা কি করে করব? থ্রু নোড, ঠিক কি না? তাই তো? না এই পার্টটা করোইনি তোমরা কখনো? হ্যাঁ স্যার করেছি। তাহলে সেই ক্ষেত্রে তাহলে কি হলো যে কি ইটস নট রিকোয়ার্ড, বাট ইফ ইউ গো ফর আ পলি মডেলিং দেন ইটস ভেরি মাচ নেসেসারি টু আনর্যাপ, আদারওয়াইজ কি মিস করে যাবে? টেক্সচার প্রজেকশন। বোঝা গেল ব্যাপারগুলো? ইয়েস স্যার। বুঝতে পারছো মানে যে যখনই তুমি কোনো একটা কোনো কিছু জিনিসকে অ্যান্সার দেবে তখন তার পেছনে তোমাকে পরিষ্কার লজিকটা তোমাকে বোঝাতে হবে, তাহলেই তুমি গিয়ে ক্র্যাক করতে পারবে। আধা আধুরা যদি তুমি বলো যে কি না এটাতে হয় না বা এটাতে হয় তাহলে কিন্তু মুশকিল। সেক্ষেত্রে তোমাকে কাউন্টার কোশ্চেন তোমার কাছে আসতেই থাকবে, যেটা তোমার কাছে কোনো রকম অ্যান্সার থাকবে না। বুঝতে পারছো ব্যাপারটা? ক্লিয়ার? হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছো? শুধু সাইনই না, সবাইকার কাছে আমি বোঝাতে পারছি জিনিসটা হ্যাঁ কি স্যার। হয়? ইয়েস স্যার, ইয়েস। সবাই ক্লিয়ার তো ব্যাপারগুলো? যেমন ধরো আমাদের আর্নল্ড রেন্ডারের কেন দরকার হয়? আমরা কেন নেবো আর্নল্ড রেন্ডার? আমাদের যেখানে মায়া সফটওয়্যারের ক্ষেত্রে আমরা রেন্ডার করতেই পারি। স্যার আর্নল্ড মোর ফিজিক্যালি অ্যাকুরেট দেন মায়া সফটওয়্যার। ওকে, ভেরি গুড, একদম ঠিক কথা বলেছো। রিয়েলিস্টিক এইবার কিসের উপরে মানে তুমি অ্যাকুরেসির কথাটা বলছো? পাথ ট্রেসিং, রে ট্রেসিং। ওকে, রেড ট্রেসিং এর ব্যাপারটা কি হয়? রেড ট্রেসিংটা আমি ঠিক জানি না, রেড ট্রেসিং এর ব্যাপারটা কি হয় একটুখানি তুমি বুঝিয়ে বলবে? রে ট্রেসিং অ্যাকচুয়ালি হচ্ছে স্যার লাইট ফিজিক্স, মানে কোনো লাইট কোথায় পড়ে কতটা বাউন্স করবে বা ওই লাইটের ফিজিক্সটা কিভাবে কাজ করবে, ওটাই রে ট্রেসিং। আরেকটু আরেকটু ইলাবোরেট করা যেতে পারে? তুমি বলেছো ঠিক, একদম ঠিকঠাক, আরেকটু এগুতে পারে? কেউ একটু অ্যাড করো এর সাথে সাথে। ও ঠিকই গেছে সোহেল, আরেকজন কেউ একটু অ্যাড করো। জয়দীপ, জয়দীপ একটু অ্যাড করো এর সাথে। জয়দীপ একটু অ্যাড করবে? জয়দীপ অ্যাড করতে চাইছে না। জিৎ, জিৎ একটু অ্যাড করবে কিছু? এটা জেনারেলি কি হয়
যেটা সোহেল বলছে একদম ঠিক কথা, যেখানে লাইট বাউন্সে লাইট ফিজিক্স যেখানে কাজ করে সেটা রিয়েল টাইম ফেনোমেনা আমাকে আনরোল দেয়, যেটাকে বলা হয় লাইট বাউন্সিং, যেটাকে আমরা বলে থাকি ফাইনাল গ্যাদার। যে ফাইনাল গ্যাদার মানে এটা কিছু না, ডিরেক্ট ইলুমিনেশন এবং ইনডিরেক্ট ইলুমিনেশনের কম্বিনেশনটাকেই বলা হয় ফাইনাল গ্যাদার। কিন্তু রে ট্রেসিং মানে হচ্ছে যখন লাইট পাসেস ফ্রম ওয়ান মিডিয়াম টু অ্যানাদার মিডিয়াম। রিফ্লেকশন, রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন, নট রিফ্লেকশন। রিফ্র্যাকশনই একমাত্র লাইট একটা তোমার মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যায়। যেমন ধরো কাঁচের গ্লাস, যেটা সহজ এক্সাম্পল আমরা সবাই দিয়ে থাকি, তাই তো? কাঁচের গ্লাসের ভেতর থেকে যখন তুমি এয়ারে এক ধরনের লাইট থাকছে, কাঁচের গ্লাসের ভেতর দিয়ে যখন লাইটটা ঢুকে যখন বাইরে বেরোচ্ছে, তখন দেখবে গ্লাসের ঠিক পাশেই দেখবে একটা শ্যাডো পড়ে, এবং সেই শ্যাডোটা গ্লাসের যে কালারের বা গ্লাসের ভেতরে যদি জল থাকে তার বা ফ্যানটা থাকে তার যে কালার হবে সেই ধরনের আমার শ্যাডোটা তৈরি করবে। দ্যাট ইজ কল রেড ট্রেস। যখন লাইট একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে পাস করবে, দ্যাট ইজ নোন অ্যাজ রেড ট্রেস। বোঝা গেছে? Yes, sir. হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলো তোমাদের কাছে একটুখানি প্রপারলি ক্লিয়ারলি আমাদেরকে বোঝাতে হবে, তা না বোঝাতে পারলে জিনিসটা আমাদের কাছে ক্লিয়ার হবে না, ঠিক আছে? তারপরে দেখো এইখানে আমরা আসবো যে মক ইন্টারভিউ ফ্রেমওয়ার্ক, তার মানে টেকনিক্যাল সেশনটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে টেকনিক্যাল সেশন থেকে এই যে কোশ্চেন অ্যান্সার ডোমেনস থেকে আমরা কি শিখলাম জিনিসটা, আমাদের কনক্লুশন কি দাঁড়ালো? যে সাবজেক্টের ওপরে আমরা ইন্টারভিউ দিতে যাব সে পার্টিকুলার সাবজেক্টের সম্বন্ধে আমাকে পুরো নলেজ রাখতে হবে, প্রপার। বোঝা গেল ব্যাপারটা? Yes, sir. যদি হ্যাঁ, এটা একদম ঘটনা যে কি অ্যাজ এ স্টুডেন্ট বা অ্যাজ এ ফ্রেশার তোমার পক্ষে সব নলেজ রাখা সম্ভব হবে না, কিন্তু অ্যাটলিস্ট 30 to 40% তো আমরা নলেজ গ্যাদার করে যেতেই পারি, তাই না? যদি তোমাদের কাছে মনে হয় যে কি এরকম নলেজ তোমাদের দরকার বা সমস্ত কিছু, তো ফার্স্ট কন্ট্যাক্ট ইউর ফ্যাকাল্টি। এবার তারপরে যদি দরকার হয় তুমি আমাকে মেসেজ করতে পারো, ঠিক আছে, বা আমাকে মেল করতে পারো, আমি তোমাদের সঙ্গে একদিন বসে যাবো, সেখানে তোমাদের সঙ্গে বসে এই জিনিসটাকে নিয়ে অ্যানালিসিস করে দিলে মিটে যাবে। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, এরপরের যে পার্টটা আমরা আসছি সেটা হচ্ছে যে কি মক ইন্টারভিউ ফ্রেমওয়ার্ক, এই জায়গাটা, ঠিক আছে? এই জায়গাটাতে আমরা আসবো, সেই জায়গায় আমরা কিছু জিনিস এখানে তোমাদের সঙ্গে অ্যানালিসিস করব। কি কি? প্রথমে কিছু কিছু কোশ্চেন্স এখানে আমরা বলি, দেখতে পাচ্ছ হ্যাঁ স্যার। কি লেখা আছে? টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ, ঠিক আছে? তুমি কি বলবে তোমার সম্বন্ধে, তোমাকে যদি বলতে বলে, ঠিক আছে, তাহলে তুমি তোমার সম্বন্ধে কি বলতে পারো? দেখো এটা জেনারেলি এটা কি যে আমি এটা তৈরি করেছি এই জন্যই তোমাদের সুবিধার্থে, যে সাধারণত আমরা এটাকে বলি কি খুব ইজি কোশ্চেন, আমার সম্বন্ধে বলতে বলছে তো, তাহলে আমি আমার জনমপুঞ্জি যেটাকে গোদা বাংলায় বলে ঠিকুজি কুষ্টি বলতে আরম্ভ করে দিই, তাই তো? বলি কি বলি না? Yes, sir. আমি এই খেতে ভালোবাসি, এই পড়তে ভালোবাসি, আমি এই জায়গা থেকে আসি, ওখানে যাই, আমার প্যাশন কি কি, সব সব বলতে থাকি। কিন্তু একটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, কোম্পানি বা এইচআর তুমি কি খেতে ভালোবাসো বা কি পড়তে ভালোবাসো ও শুনে ওটার কি করবে, তাই না? বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তাহলে সেক্ষেত্রে কি হবে, তোমার জাস্ট ইন্ট্রোডাকশন, তোমার নাম, তোমার কোয়ালিফিকেশন, তুমি কি কোর্স করেছো আর কি করতে পারো, দ্যাটস ইট। এর বাইরে বলার কিছু নেই ভাই। কি বললাম বুঝতে পেরেছো? কারণ একটা জিনিস সবসময় তোমাকে বুঝতে হবে যে তোমার সামনে যিনি বসে আছেন তার কাছে অত সময় নেই যে তোমার মানে পুরো সম্বন্ধে সবকিছু জানতে। তুমি কিভাবে কোম্পানিটার প্রতি মানে কি বলবো, তুমি কোম্পানিকে কিভাবে লাভবান করতে পারো তোমার স্কিল দিয়ে, সেইটুকুনি সম্বন্ধে জানতে চাইছে। বোঝা গেল ব্যাপারটা? তাহলে টেল মি অ্যাবাউট ইয়োরসেলফ
কি হবে? তোমার নাম, ঠিক আছে, তুমি কি কোর্স করেছো র্যারো, আর তুমি কি রকম ভাবে তুমি কোম্পানিকে হেল্প করতে পারো। ক্লিয়ার? Yes, sir. সেকেন্ড, হোয়াই শুড আই হায়ার ইউ, তোমাকে আমি নেবো কেন, ঠিক আছে, এই কোশ্চেন গুলো তো আসে, তাই তো, তোমাকে নিয়ে আমি করবোটা কি। তাহলে সেক্ষেত্রে জেনারেলি আমরা কি করব, তখনই গিয়ে আমার মাথার ভেতরে এই জিনিসগুলো একটু এ করে যে ভাই আমাকে কেন নেবে, সত্যি তো আমাকে কেন নেবে, আমি কি বলবো। তখন তোমাকে এটাই বুঝতে হবে যে অ্যাকচুয়ালি তুমি গিয়ে কোম্পানিকে নিজেকে বিক্রি করছো, রাদার বিক্রি করছো মানে কি, তোমার স্কিলকে বিক্রি করছো। তাহলে তুমি কিভাবে একটা কোম্পানির অ্যাসেট হতে পারো সেইটা তোমাকে ব্যাখ্যা করতে হবে। বোঝা গেল ব্যাপারটা? আমি হ্যাঁ স্যার। আমি কি বোঝাতে পারছি জিনিসটা, আমি কি বলতে চাইছি, হ্যাঁ স্যার। যে কি আমি এই কোম্পানির পক্ষে একজন অ্যাসেট হতে পারি, ঠিক আছে, যে কি আমি এই কাজ, যে কাজটা আপনি বলছেন সেই কাজটা আমি একদম প্রপারলি আমি করতে পারবো, আমি বেস্ট এটাতে। কেন না, আপনি আমার পোর্টফোলিও দেখে নিতে পারেন, সেখানে দেখবেন, বা আপনি আমাকে এই যে টেস্ট দিয়েছিলেন সেই টেস্টেও দেখুন, আমি কিন্তু এই কাজটা খুব কম সময়ের ভেতরে এবং পারফেক্টলি এবং প্রফেশনালি আমি কাজটা আমি ঠিকঠাক ভাবে করেছি, এবং আমি খুব প্যাশনেট টু ডু দিস। বোঝা গেল ব্যাপারটা? Yes, sir. হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। থার্ড কোশ্চেন, হোয়াট ইজ ইয়োর লং রেঞ্জ অবজেক্টিভস, মানে এটা মানে এটাই দাঁড়ায় যে এইটা তোমাকে এটাই জিজ্ঞাসা করবেন, বা এ জিজ্ঞাসা করবে যে নেক্সট 5 ইয়ারে তুমি কোথায় নিজেকে দেখতে চাও, করে তো? হ্যাঁ স্যার, কমন কোশ্চেন। এগুলো কমন কোশ্চেন, ঠিক আছে, কিন্তু এখানে সবচেয়ে বেশি কি আমরা আটকে যাই। বোঝা গেল ব্যাপারটা? এই কোশ্চেন্স গুলো তোমাদেরকে বারবার করে তোমাকে বুঝতে হবে। জিনিসগুলো ইজি মনে হয়, কিন্তু জিনিসগুলো যখন আমরা গিয়ে সামনে কাউকে অ্যান্সার দিই তখনই আমাদের এর একটুখানি মুশকিল হয়ে দাঁড়ায়। 5 বছরে গিয়ে আমি কোথায় নিজেকে দেখতে চাই, ঠিক আছে। 4 নম্বর, যে কি তোমার কেরিয়ারের এডুকেশনটা কতটা ইম্পর্টেন্ট। কারণ কি, তুমি যে কোম্পানিতে যাচ্ছ, ঠিক আছে, সেখানেই কিন্তু প্রতিটা ক্ষেত্রে তোমাকে কিন্তু পড়াশোনা লাগবে। পড়াশোনা ইন দ্য সেন্স, তোমাকে হিস্ট্রি জিওগ্রাফি পড়তে হবে না, ইংলিশও পড়তে হবে না, তাই না? তোমাকে কি করতে হবে বলো, আর&ডি করতে হবে তো, তাই না? প্রত্যেক ক্ষেত্রে তোমাকে তো আর&ডি করতে হবে, তাই না? তার মানে কি তুমি কি নতুন কিছু জিনিস শেখার জন্য তুমি মানে রেডি, বা তুমি শিখতে চাও বা শেখাতে চাও, কথাটা বুঝতে পারছো? হ্যাঁ স্যার। সেই ব্যাপারটা তোমাকে এখানে জানতে চাওয়া হয়, এবং সেটা তোমাকে সেই রকম ভাবে তোমাকে অ্যান্সার দিতে হবে। যে কি কোনোটাই আবেগের ভাষা বললে হবে না, যে মাই এডুকেশন হ্যাজ ফোকাস on not only the learning the fundamentals but also on the practical example of the information learning, ঠিক আছে। এবং যখনই তুমি কোন রকম প্রশ্নের উত্তর দেবে তার সাথে চেষ্টা করবে ছোট্ট একটা এক্সাম্পল সেট করতে, তাহলে ইট উইল বি বেটার। আর এটা হচ্ছে একটা কমন কোশ্চেন, দেখা যাচ্ছে। Yes, sir. আর আর ইউ আর টিম প্লেয়ার, সবাই, কেউ এখানে বলবে না, যখন যাকেই তুমি চেষ্টা করো না কেন যে কি তুমি কি টিম প্লেয়ার, তোমাদের ব্যাচের ভেতরেই বলো বা যেখানেই বলো না কেন, সবাই বলবে হ্যাঁ ইয়েস আই এম আ টিম প্লেয়ার। তখনই একটা কোশ্চেন আসবে যে কি তুমি কি করে নিজেকে প্রুভ করবে অ্যাজ এ টিম প্লেয়ার, তাই না? তখন তোমাকে এটাই বলতে হবে যে কি ঠিক আছে, আমি যখন আমি যখন ইয়েতে ছিলাম, স্কুলে ছিলাম, তখন আমরা টিমে
এই ধরনের কাজ করেছি, বা আমরা যখন এই প্রজেক্টটা করেছি, যখন ইনস্টিটিউটে ছিলাম তখন আমরা গ্রুপের মধ্যে কাজ কাজ করেছি, তাই না? এবং Yes. এবং টিম প্লেয়ার হওয়ার সাথে সাথে কি অ্যাডভান্টেজ আর কি ডিসঅ্যাডভান্টেজ সেটাও তোমাকে শেয়ার করতে হবে, তাই না? হ্যাঁ স্যার। আর এটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন, যে তুমি তোমার সিনিয়রের সঙ্গে যদি কোনো রকম ভাবে কনফ্লিক্ট হয় তাহলে তুমি কিরকম ভাবে রিজলভ করবে, তাই তো? কাজ করতে গেলে তোমার অবশ্যই কনফ্লিক্ট হবে, কারণ তোমার সিনিয়রের কাছে তুমি সব কথা তুমি মেনে নিতে পারবে না। মানে অবশ্যই লজিক্যাল কথা হলে অবশ্যই মানতে হয়, কিন্তু ইলজিক্যাল কথা তুমি মানতে পারবে না, তাই তো? ইন দ্যাট কেস তুমি কিভাবে রিয়াক্ট করবে? দু রকম ভাবে রিয়াক্ট করা হয়, প্রত্যেকটা মানুষ তার সেই রকম মতভাবে করে, যে কি গিয়ে বলবে যে কি না আমার পোষাচ্ছে না তোমার সাথে, চললাম। আবার কেউ বলবে যে না ঠিক আছে দেখছি। তো বেটার অপশন এটাই, যে কি বসে কথা বলা, তাই তো? যে কি দিস ইজ দ্য কেস, এটাতে করলে, এবং তুমি যদি কাউকে গিয়ে বোঝাও যে কি তুমি মানে তোমার সিনিয়রকে তুমি যদি গিয়ে বোঝাও যে স্যার আপনি এটা ভুল বলছেন বা ম্যাম আপনি এটা ভুল বলছেন, তো সাধারণত সে কখনোই মানতে চাইবে না, ঠিক কি না? হ্যাঁ স্যার। তাহলে তোমাকে ওটাকে ডেটা দিয়ে বোঝাতে হবে, তোমাকে ওটা লজিক দিয়ে তোমাকে বোঝাতে হবে, তবেই গিয়ে যদি সেটা লজিক্যাল পয়েন্ট থাকে তবেই সেটা হবে, তবে কখনোই চিৎকার চেঁচামেচি করে না, রাইট? কোশ্চেনের অ্যান্সার ঠিক এইরকম ভাবে হবে, ঠিক আছে? এটাও তো কমন কোশ্চেন, হোয়াট ইজ ইউর গ্রেটেস্ট উইকনেস, তাই তো? এই কোশ্চেন Yes. এই কোশ্চেন গুলো জিজ্ঞাসা করা তো, হ্যাঁ স্যার। ঠিক আছে? অনেকে সেরকম ভাবে বেশ সুন্দর ভাবে বলে যে কি আমার উইকনেস অনেক কিছু আছে, যেরকম আই ওয়ার্ক টু ফাস্ট, টু মাচ, ঠিক আছে, জাস্ট ওয়ার্ক ওয়ার্ক অ্যান্ড ওয়ার্ক, এইসব জিনিসগুলো বলে, তাই তো? কিন্তু জেনারেলি কি হবে, যে কি খুব সুন্দরভাবে তোমাকে এখানে উত্তরটা দিতে হবে। আই হ্যাভ had a trouble in the past with the prioritization. However, I am now taking steps to correct this. I just started using Pocket Planner. বোঝা গেল? সরি স্যার, একবার রিপিট করুন। যে কি আমার আগে একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল, যে কি আমি প্রায়োরিটি অনুযায়ী কাজ করতাম, কোনটা আমার আগে দরকার, তাই তো, উইদাউট প্ল্যানিং, রাইট? এখন আমি ওই জন্য কি ইউজ করি, পকেট প্ল্যানার। পকেট প্ল্যানার মানে হচ্ছে যে তোমার কাছে একটা ডায়েরি থাকবে, সেখানে প্ল্যান করা থাকবে, অনেকে গুগল ক্যালেন্ডার ইউজ করে, যে কি কিরকম ভাবে প্ল্যান ওয়াইজ প্রত্যেক দিনের কি কাজ থাকবে সেটাকে আমরা প্ল্যান করে কাজ করবো, বুঝতে পেরেছো? ওকে স্যার। হ্যাঁ স্যার। এইটা একটা খুব ক্রিটিক্যাল কোশ্চেন, সাধারণত করা হয়, এটা সব জায়গায় করা হয় না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে করা হয়। ইফ আই আর টু আস্ক ইউর প্রফেসর টু ডিসক্রাইব ইউ, হোয়াট উড দে সে? বুঝতে পারা গেল? এটা সাধারণত আহ, এই কোশ্চেনটা তোমার ইয়ের ক্ষেত্রে, কর্পোরেটের ক্ষেত্রে ঠিক অন্যরকম ভাবে আছে, যে কি এটাকে বলা হয় যে যার রেফারেন্সে তুমি গেছো, বা কারোর রেফারেন্সেও তো হয় যে কি তুমি ওই কোম্পানির কাউকে চেনো, তাই তো? তাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার সম্বন্ধে, সে কি তোমার বিরুদ্ধে কি অ্যান্সারটা দেবে, বোঝা গেল? মানে এটা কি, এইটার আর একটা তোমার উত্তর এরকম ভাবে আছে প্রশ্নটা, যে তুমি অ্যাজ এ পার্সন কিরকম, বোঝা গেল? হ্যাঁ স্যার। সেই জিনিসটা তোমাকে এখানে বোঝানো হচ্ছে। তুমি যদি তুমি তোমার বসের কাছ থেকে কিরকম কোয়ালিটি আশা করো,
তাই না? তুমি তোমার বসের কাছ থেকে কি তুমি আশা করবে? যে কি খুব হাম্বেল হবে, ঠিক আছে, আমার সঙ্গে ভালো ব্যবহার করবে, তাই না? তুমি বেশ সুন্দর মানে আমাকে চা কফি অর্ডার করবে, মাঝে মধ্যে লাঞ্চ করাবে, তাই না? এরকম আশা করবে তো তুমি তোমার বসের কাছ থেকে? Yes, sir. হ্যাঁ হ্যাঁ স্যার, তোমাকে বস তোমাকে লাঞ্চও করাবে, তোমাকে চা কফি খাওয়াবে, তোমাকে দরকার হলে ঘুরতেও নিয়ে যাবে। বারে তোমার মন খারাপ হলে তোমাকে সিনেমা দেখাবে, তাই না? ঠিক কথা। ওহো, জেনারেলি কি হয় একজন বসের কাছ থেকে সাধারণত আমরা কি চাই? একজন লিডারশিপ চাই আর ভিশন, তাই না? তার কি ভিশন আছে, তার কি লিডারশিপ কোয়ালিটি আছে, সেটা আমরা চেক করি, ঠিক কি না? হ্যাঁ স্যার। তুমি যদি তোমার লাইফ আবার পাও, মানে বলে না যে কি এগুলো সেই ইয়ের মতো, যে কি আবার তুমি যদি তোমার ক্যারিয়ারটা প্রথম থেকে শুরু করতে যদি তুমি চাও, বা তুমি যদি তোমার এডুকেশনটা প্রথম থেকে শুরু করতে চাও, কি কি জিনিস তুমি চেঞ্জ করতে চাইবে? বুঝতে পারছো? এই কোশ্চেন গুলো থাকে যে কি আমি আমার এডুকেশন লাইফে কি কি জিনিস আমি নিজেকে এখন মনে করি যে চেঞ্জ করা যেতে পারে। তুমি যখন এখানে যারা ধরো 148 নম্বর ক্লাসে আছো, তাদেরকে যদি আবার পুনরায় ভর্তি যদি অপশন থাকতো তোমার কাছে, ঠিক আছে, তাহলে বা যদি লাইফটাকে আরো 5-7 বছর পিছিয়ে নিয়ে যায় চলে যাওয়া যদি যায়, তাহলে তুমি কি কি জিনিস আর যেগুলো ভুল করেছো সেগুলো আর ভুল করতে চাইবে না। বোঝা গেল? তো এই জিনিসগুলো তোমাকে প্রথমেই তোমাকে জিজ্ঞাসা করা হবে, এইগুলো যেন তোমাদের কাছে ক্লিয়ার কাট যেন থাকে যে কি 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 জিনিসগুলো আমাদের অ্যান্সার কিরকম হবে। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। এখনো পর্যন্ত কারোর কাছে যদি কোনো রকম মানে ডাউট থাকে তো আমাকে জিজ্ঞাসা করতে পারো। যে 10টা পয়েন্ট আমরা অ্যানালিসিস করলাম, তার ভেতরে তোমাদের কাছে কি কি ডাউট আছে রাদার, তাহলে যদি সেটা আগে ডিসকাস করবো, তারপরে আমরা নেক্সট পার্টে যাবো। বলো শ্রেয়া, বলো। না স্যার, কোনো ডাউট নেই। বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। আচ্ছা, অনামিত্রা? হ্যাঁ স্যার। আচ্ছা, জিৎ? জিৎ বুঝতে পেরেছো? জিতের কাছ থেকে আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কারোর কাছে কোনো ডাউট নেই, আমি তাহলে নেক্সট সেগমেন্টে যাই। হ্যাঁ, আসবো হ্যাঁ, স্যার। আসবো আসবো, যে সিবি কি করে প্রিপেয়ার করতে হবে আমি আসবো, অবশ্যই আসবো, ঠিক আছে। এবার আমরা সেকেন্ড পার্টটাতে যাচ্ছি। ধরো কিছু আমাদের আমাদের গাইডেন্স আছে, যেটা আমরা করলাম, why should I we hire you, ঠিক আছে, এইটা রিজন বিহাইন্ড লিভিং ইউর লাস্ট জব, কিছু কিছু জিনিস থাকে, ঠিক আছে। এটা জেনারেলি তোমাদের জন্য না, কারণ তোমরা প্রথমবার ফ্রেশার হিসেবে জবে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তবুও যদি ধরো কেউ যদি ফ্রিল্যান্স করো, বা কেউ যদি এই কাজ করতে করতে অনেক এরকম তো অনেকেই থাকো যারা কোর্স করতে করতে টুকটাক কাজ করতে থাকো, রাইট, এবং কোনো জায়গায় জব করে এবার নতুন জায়গায় জব পেতে চাও, তো সেই ক্ষেত্রে কখনো প্রিভিয়াস এমপ্লয়ারের যেন কোনো রকম ভাবে কোনো ক্রিটিসিজম যেন না হয়, যে কি আমার বস খুব খারাপ ছিল, ঠিক সময় পয়সা দিত না, ঠিক আছে, এইসব জিনিস কখনোই করবে না রাদার। আমি বারবার করেই বারণ করছি, কারণ এটাতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। সাধারণত কি হয়,
কেন তুমি এই নতুন জবে যেতে চাইছো? কি আমি এখানে বেটার অপরচুনিটি পেয়েছি, আমি আমার এখানে কাজ করার এরিয়াটা অনেক বেটার পাচ্ছি, তার জন্য আমি এসেছি। বোঝা গেল ব্যাপারগুলো? Yes, sir. হ্যাঁ স্যার। এইটা অনেক সময় থাকে যে কি তুমি এতদিন ধরে জবের জন্য তুমি চেষ্টা করনি কেন? তোমাদের দেখবে অনেকেরই আছো যে কি এবার আস্তে আস্তে আসতেও থাকবে, এর পরেও দেখবে যে কি কোর্স শেষ হওয়ার সাথে সাথেই না তুমি চাকরি পেয়ে গেলে ওয়েল অ্যান্ড গুড। কিন্তু অনেকের ক্ষেত্রে কি হয়, তারা কোর্স শেষ হয়ে যাবার পর 1 মাস 2 মাস 3 মাস বাদে কি চাকরিটা পায়, ঠিক আছে? কিন্তু সেই জায়গায় যখন তোমাকে যদি এমপ্লয়ার জিজ্ঞাসা করা হয় বা যদি এইচআর জিজ্ঞাসা করে তুমি এতদিন ধরে করছিলে এটা কি, তাই না? তুমি তো গিয়ে সেখানে বলতে পারবে না যে কি যে স্যার বা ম্যাম আমি চেষ্টা করছিলাম হচ্ছিল না, বলতে পারবে? আমি 3-4 জায়গা আমি ইন্টারভিউ দিয়েছি, রিজেক্ট হয়ে গেছি, বলতে পারবে? এইটা যখনই তুমি বলবে তখনই তার মানে কি হবে, তোমার ভেতরে মানে একটা নেগেটিভ ইম্প্যাক্ট কাজ করবে কোম্পানির প্রতি, তাই না? তখন তোমাকে এটাকে অন্যরকম ভাবে তোমাকে বোঝাতে হবে যে কি না আমি কিছু নতুন কিছু জিনিস শিখছিলাম বা আমি আমার স্কিল ডেভেলপ করছিলাম, তার জন্যই আমি 2-3 মাস একটু অফ নিয়েছিলাম, তাই না? বুঝতে পারছো ব্যাপারগুলো? ক্লিয়ার তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এই জিনিসটা আছে যে কি যদি তোমাকে বলা হয় যে কি তুমি আন্ডার প্রেসারে কিভাবে কাজ করবে, কারণ দেখো পরিষ্কার কথা, এইবার তোমরা যে জায়গায় রয়েছো না, প্রজেক্ট করার এক রকমের প্রেসার, আর টিমের ভেতরে বা কোনো একটা প্রজেক্টে কাজ করা আর এক রকমের pressure, বিশেষ করে অফিসে। এই কথাটা তোমাকে বুঝতে হবে, যখন তুমি চাকরি করতে যাচ্ছ তখন কিন্তু তুমি টাকা দিচ্ছ না, তুমি টাকা নিচ্ছ। ইটস এন হিউজ ডিফারেন্স কি টাকা দেওয়া আর টাকা নেওয়ার মধ্যে। যখন তুমি টাকা দিচ্ছ তখন তুমি তোমার প্রজেক্ট 1 মাসের ভেতরে আসছে কি 20 দিন বাদে আসছে, খুব বেশি বেশি তুমি তোমার স্যারের কাছে বা ম্যাডামের কাছে একটু বকা খাবে, এর বেশি কি কিছু খাবে? নয় তো। কেন আসছে না এটুকুনি বকাঝকা হবে, তাই তো? Yes, sir. কিন্তু যখনই তুমি টাকা নিয়ে কোনো একটা কাজ করবে, সেটা যদি তুমি সময় যদি না পেয়েছো বা সময় যদি দিতে না পেরেছো, তখন আর জিনিসটা বকা যায় না, তখন সেটাকে হয়ে যায় কি বলতো ইনসাল্ট, তাই না? তখন তোমাকে একটা প্রেশারের মধ্যে তোমাকে কাজ করতে হয়। তখন সেই জায়গাটা যতই তাহলে তোমাকে প্রেশার আসুক না কেন, তোমাকে এই জিনিসটা তোমাকে থাকতে হবে যে আই কিপ মাইসেলফ কাম অ্যান্ড ফোকাস অন মাল্টিটাস্কিং ওয়াইল বিং প্রেশার। শান্ত মাথায় আমাকে কাজ করতে হবে। বোঝা গেল ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। এই যে তোমার এক্সপেকটেশন কি এই জব থেকে? ঠিক আছে, অবশ্যই এটা প্রফেশনালি অ্যাডভান্সমেন্ট অ্যান্ড গুড ফিউচার, সবাইকার জবের তো তাই এক্সপেকটেশন হওয়াটা উচিত, তাই না? তাই না? তুমি তো গিয়ে দান তো জব করতে যাচ্ছ না, তাই না? বোঝা গেল ব্যাপারটা? তুমি কি চাও একটা জবের কাছ থেকে? তুমি কি চাও? যে ফিনান্সিয়ালি আমি যেন একটু স্টেবল হই, 2 নম্বর প্রফেশনালি যেন আমি এনরিচ করি নিজেকে। এই দুটোর জন্য তো মানুষ জব করতে যায় রাদার, নাকি? হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার। আরে কিছু তো আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, তোমরা জাস্ট যদি আমার সঙ্গে কোঅর্ডিনেট না করো তাহলে তো মুশকিল, তাই না? তাহলে আমি বুঝতেই পারবো না যে তোমরা বুঝতে পারছো কি না পারছো না। যদি বুঝতে না পারো প্লিজ আমাকে নক করো যে স্যার এই জায়গাটা আমি বুঝতে পারলাম না, কারণ এইগুলো তোমার চাকরির ক্ষেত্রে ততটা ইম্পর্টেন্ট। আমি বারবার করে বলছি যে মুকুল থেকে যারা চাকরিতে যায় তারা কিন্তু টেকনিক্যাল স্কিলে কিন্তু আটকায় না, আমি বারবার করে বলছি। তোমরা যারা মুকুলে পড়ছো তারা কিন্তু টেকনিক্যালি মারাত্মক স্ট্রং,
সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু তোমরা কোথায় গিয়ে আটকে যাও জানো? এই জায়গাতে। সেই জন্যই আমাদের ইন্টারভিউ সেশন, টেকনিক্যাল মক সেশন গুলোর আমাদের এইগুলো করা হচ্ছে, যে তোমরা কোন কোন জায়গাগুলোতে গিয়ে তোমরা আটকে যাচ্ছ। বোঝা গেল ব্যাপারটা? যদি তোমার টেকনিক্যালি আটকাতে তাহলে টেকনিক্যালি আমাদের করা হতো, কিন্তু টেকনিক্যালি সত্যি কথা বলতে গড গ্রেস তোমরা ভীষণ স্ট্রং, সেখানে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তোমরা তোমার এই ইন্টারভিউ বোর্ডের যে কোশ্চেন্স গুলো থাকে সেখানে গিয়ে তোমরা আটকে যাও। তো এগুলো প্লিজ একটু বোঝার চেষ্টা করো, তাহলে হবে। তোমার ম্যানেজমেন্ট স্টাইল, তুমি কিভাবে কিরকম ভাবে তুমি কাজ করতে চাও, তাই না? বলেছি হোয়াট ইরিটেট ইউ অ্যাবাউট কোওয়ার্কার, মানে এটা কোনটা? আর ইউ আ টিম প্লেয়ার? কি বললাম বুঝতে পেরেছো? জেনারেলি টিমের মানেটা কি দাঁড়ায় টিমের ভেতরে? একটা টিম বলতে কি বোঝায়? সবাই কিন্তু দুর্দান্ত তার স্কিলের দিক থেকে হবে তা কিন্তু নয়, কথাটা বোঝো। তুমি যদি কোনো একটা টিমের কথা ভাবো, একটা টিমের যদি আমি যদি ক্রিকেটের কথা ভাবো, সবাই বলে যদি আমি ব্যাটসম্যানই হব, দুর্দান্ত ব্যাট করব, তাহলে বলটা করবে কে? ফিল্ডিংটাই বা দেবে কে? তাই না? টিম প্লেয়ার মানে এটা হচ্ছে, কেউ যদি মডেলিং এর ভালো হয়, সে টেক্সচারিং এ ভালো নাও হতে পারে। আবার এমনও লোক আছে তোমার টিমের ভেতরে, সে মডেলিংও ঠিকঠাক নয়, টেক্সচারিংও ঠিকঠাক নয়, লাইটিংও ঠিকঠাক নয়, কিন্তু রেন্ডারিং এ সে ফাটাফাটি, রেন্ডারিং এ কিন্তু খুব দায়িত্ব নিয়ে সে কিন্তু কাজটা করবে। আবার অনেকে এটাও আছে, এটার ভেতরে কেউ নয়, কিন্তু তার ভেতরে কমিউনিকেশনের স্কিল দুর্দান্ত, মানে কে কোথায় ফাইল রাখছে, যাকে বলে কোঅর্ডিনেট করা। কি বললাম বুঝতে পেরেছো? একটা টিম মানে সে শুধু মডেলিং ভালো আর্টিস্ট হবে সেটা নয়, খুব ভালো লাইট আর্টিস্ট হবে সেটা নয়, খুব ভালো টেক্সচার আর্টিস্ট হবে এটাও নয়। আমাকে সবাইকে নিয়ে কিছু মডেলিং এর ভালো সেট থাকবে, কিছু লাইটিং এর সেট থাকবে, কেউ কোঅর্ডিনেশন ভালো করবে, সবাইকে মিলে যে জিনিসটা তৈরি হয় সেটাকে বলা হয় টিম। এবং সেটাকে সেই টিমের মধ্যে অংশগ্রহণ করা, এবং তার ফলে এটাই যে কি তুমি ভালো হতেই পারো মডেলিং এ, কিন্তু তোমার কোনো রাইট নেই যে টেক্সচারিং এর ভালো তাকে ক্রিটিসাইজ করা, তাই তুই মডেলিং ভালো নেই, আমি মডেল না করে দিলে তুই টেক্সচার করবি কোথায়, আকাশে? কি বললাম বুঝতে পারছো? হ্যাঁ স্যার। তো এই জিনিসগুলো যেগুলো থাকে, সেইগুলোকে যদি তুমি নিজেকে সেই জায়গা থেকে বার করে নিয়ে আসতে পারো, সবাইকে যদি একই চোখে দেখতে পারো, দ্যাট মিনস ইউ আর আ টিম প্লেয়ার। বোঝা যাচ্ছে জিনিসগুলো কি বলছি? হ্যাঁ স্যার। এইটা এইটা বেশিরভাগ সময় থাকে যে কি, আমি যদি আপনাকে হায়ার করি, আপনি কতদিন আমাদের সঙ্গে থাকবেন, তাই তো? জেনারেলি এর উত্তর কি হওয়া উচিত? স্যার বা ম্যাম, যতদিন আপনি আমার পয়সা দেবেন, আমার ইনক্রিমেন্ট করবেন, ততদিন আমি আছি, তাই তো? হ্যাঁ। আসল কথা তো এটাই। কিন্তু এটা তো তুমি ইন্টারভিউ বোর্ডে বলতে পারবে না, সেখানে একটুখানি তোমাকে পরিষ্কার ভালোভাবে তোমাকে বলতে হবে যে কি, অ্যাজ লং অ্যাজ আই ফিল চ্যালেঞ্জ প্রফেশনালি, ততদিন আমি এ পর্যন্ত আছি। কেন? এইটাই যদি তোমাকে ব্যাখ্যা করতে বলে যে কি, যে ক্যান ইউ প্লিজ এক্সপ্লেন ইট, তখন তোমাকে এটাই বলতে হবে যে কি, আমি যদি চ্যালেঞ্জটা প্রফেশনালি ফিল করি, তবেই আমি নতুন কিছু জিনিস শিখতে পারবো, নতুন R&D করতে পারবো, তবেই আমার স্কিলটা বাড়বে, আদারওয়াইজ আমার স্কিল কিন্তু বাড়বে না। ঠিক ততদিন পর্যন্তই আমি থাকবো যতদিন আমি নিজেকে উন্নতির জায়গায় দেখতে পাবো। বোঝা গেল? হ্যাঁ স্যার। উন্নতি দু রকমের হয়, একটা হচ্ছে প্রফেশনালি, মানে টেকনিক্যাল স্কিল দিয়ে উন্নতি হয়, আর একটা উন্নতি যেটা থাকে সেটা হচ্ছে তোমার পয়সা কড়ির দিক থেকে। অবশ্যই তোমার যদি স্কিল উন্নতি না হয়, তাহলে তোমার পয়সার উন্নতি হবে না, ইনক্রিমেন্ট হবে না। এই যে এগুলো সব আমরা বলেছি, তাই তো?
তোমাকে যেমন উইকনেসও জিজ্ঞাসা করবে, তুমি তোমার স্ট্রেংথও জিজ্ঞাসা করা হয়। তোমার স্ট্রেংথ কি? আমি কুইক লার্নার অ্যান্ড এ গ্রেট টিম প্লেয়ার, যেটা আমরা অ্যানালিসিস করলাম একটু আগে। তুমি কোন পজিশনে নিজেকে দেখতে যাবে কোনো একটা প্রজেক্ট করা চলাকালীন, তাই তো? আমি এগুলো তোমাকে বারবার করেই বলছি, এই জিনিসগুলো যেগুলো আমরা আলোচনা করছি, অ্যানালিসিস করছি, এটা হচ্ছে অ্যাজ এ ফ্রেশার লেভেল, ঠিক আছে? ইন ফ্রেশার লেভেল যখন, তাহলে তুমি কি বলবে কোন পজিশনে, যে কোনো একটা পজিশন তো দিন, আগে তো ঢুকি তারপরে ভাববো, তাই না? আমাদের অ্যান্সার কি হবে? হোয়াট পজিশন ডু ইউ প্রেফার? একটা প্রজেক্টে কাজ করার জন্য তুমি কোন পজিশনটাই প্রেফার করবে বলো? আছে না ঘুমিয়ে গেল রে সব? হ্যালো, আছো? কি জানি বাবা, মনে হচ্ছে যেন ঘুমিয়ে গেলে তাহলে কোনটাকে, কোন জায়গায় আমরা নিজেকে প্রেফার করব? যেটা, যেখানে খুশি। আমি যদি জেনারেলিস্ট হই, মানে আমি যদি মডেলিং জানি, যদি আমি লাইটিং জানি, যদি আমি টেক্সচারিং জানি, যদি আমি রেন্ডারিংও জানি, তার মধ্যে আমার যে কোনো একটা পজিশনে আপনি দিন আমি করে দেবো। কিন্তু আমি যদি স্পেসিফিক্যালি একজন মডেলিং আর্টিস্ট হই, তাহলে আমি প্রেফার করব মডেলিং ডিপার্টমেন্ট। যদি আমি টেক্সচারিং আর্টিস্ট হই, তাহলে আমি প্রেফার করব কোথায়? টেক্সচারিং ডিপার্টমেন্ট, তাই তো? Yes, sir. এইটা তো this tricky question but smart. Do you have any question for us? বুঝতে পেরেছ? When can I join? বোঝা গেল ব্যাপারগুলো? হ্যাঁ স্যার। আর বলো, তোমাদের কিছু বুঝতে অসুবিধে? Sir, what will be my salary যদি কেউ বলে? হ্যাঁ, এবার তুমি বলো, তুমি কিরকম স্যালারির কথা তুমি নিজে এক্সপেক্ট করো? Sir, at least 25,000. 25,000, বাহ, ভেরি গুড। কোথায় প্লেস? স্যার কলকাতায় হলে ভালো হয়। হ্যাঁ, তোমার বাড়ির ছাদে হলে ভালো হলে? তোমার বাড়ির ছাদে 25,000 টাকা মাইনে দেবে, যাবে? জোকস অ্যাপার্ট, ঠিক আছে, এরকম নয় ব্যাপারটা। ব্যাপারটা হচ্ছে যে স্যালারিটা টোটালি একটা খুব পরিষ্কার কথা, খুব ভালোভাবে বুঝে নাও জিনিসটা। আমাদের কাছে অনেকে অনেক রকম ভাবে জিনিসটা থাকে, বাট ইজ এ ট্রু ফ্যাক্ট। আমি তোমাকে বলবো যাই যে স্যালারি অলওয়েজ ডিপেন্ড দ্য প্লেস, ঠিক আছে? তুমি কোন জায়গায় তুমি চাকরিটা করছো, সেখানকার কস্ট অফ লিভিং কি আছে, আর তুমি যে কোম্পানিটায় তুমি যাচ্ছ সেইখানে তোমার পজিশনটা কি, তুমি অ্যাজ এ ফ্রেশার নাকি না, কথাটা বোঝো, ঠিক আছে? হ্যাঁ স্যার। আমরা অনেক সময় একটা কথা তুমি ভাবো, যে ফ্রেশার হয় সে তো কোনো রকম কোনো জিনিসটা প্রুফই তো করেনি সে এই কাজটা করতে পারে, তাই না? তো তার ক্ষেত্রে হ্যাঁ স্যার। একটা সার্টেন রেঞ্জ অফ স্যালারিজ কোম্পানি থেকে বা এই ইন্ডাস্ট্রি সেট করে দেয়। কোম্পানি না, এটা একটা ইন্ডাস্ট্রি সেট করে যে কি এটা, এই স্যালারিটা ফ্রেশারের ক্ষেত্রে এরকম হয়, ইন্টারমিডিয়েটের ক্ষেত্রে এটা হয়, সিনিয়রের ক্ষেত্রে এই জিনিসটা হয়। বোঝা গেল ব্যাপারটা? ইটস অল অ্যাবাউট হাউ ইউ Yes, sir. আর ক্রিয়েট আ প্রেশার অর রাদার ইউ জাস্ট টেক আ প্রেশার। তুমি কিভাবে প্রেশারকে কন্ট্রোল করতে পারছো তার উপরে বেস করে, এবং অবশ্যই স্কিল থাকে তার ভেতরে। ইন দ্যাট কেস তুমি যদি বলো কলকাতার ক্ষেত্রে, আমি সিডির কথা যদি বলি, 8 থেকে 15-র ভেতরে একটা স্যালারি রেঞ্জ কলকাতার ভেতরে থাকে। তবে কি ব্যতিক্রম নেই? এক্সেপশনাল কেস আছেই, আমি বারবার করেই বলি এক্সেপশনাল কেস থাকে। আমি ম্যাক্সিমাম রেঞ্জটা তোমাকে আমি বলছি, ঠিক আছে? এক্সেপশনাল কেসটা কিরকম?
কলকাতার ভেতরে আমি অনেকজনকে দেখেছি যারা 18-20তেও জয়েন করেছে, করেনি তা না, কিন্তু সেটা সংখ্যায় খুব কম এবং তাদের স্কিলটা অনেক অনেক হাই ছিল এবং তারা সেই মতো ইন্টারভিউতে নিজেদেরকে প্রুফও করেছিল এবং নিজেদের সেই মতো তারা প্রেচার নিয়ে কাজও করে যায়। তবে জেনারেল রেঞ্জ যেটা হয় সবার ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, কলকাতার ভেতরে 8 থেকে 15-এর ভেতরে থাকে। কলকাতার বাইরে তুমি যদি যাও সেটা তোমার ক্ষেত্রে, যেমন দিল্লিতে একটু বেশি, নয়ডা সেক্টরের ক্ষেত্রে ওই 15 থেকে 20-22, ব্যাঙ্গালোরেও ঠিক তাই 15 থেকে 20-22, ঠিক আছে, এবং পুনেতেও তাই। প্রবলেমটা কোথায় জানো, যখন স্টার্টিং করা হয় না তখন স্যালারি রেঞ্জটা ওই রকম থাকে, কিন্তু তারপরে যখন তোমার 1 বছর থেকে 2 বছর তোমাকে এই ইন্ডাস্ট্রিতে তোমাকে কাটাতে হয়, মিনিমাম তোমার ধরো প্রথম বছরে তোমার যদি ধরে নিলাম অন অ্যান অ্যাভারেজ 15,000 টাকা তোমার স্যালারি হয়েছে, তুমি আছো ব্যাঙ্গালোরে। এইবার সেকেন্ড বছর থেকে সে 15টা 50 হতে কিন্তু বেশি সময় লাগে না। কি বললাম বুঝতে পেরেছো? আচ্ছা। হ্যাঁ স্যার। আমাদের মনের ভেতরে একটা ভুল ধারণা থাকে, ও স্যার 8,000 টাকা স্যালারিতে আমি যাব না, কি হবে, এত টাকা দিয়ে কোর্স করলাম, করার পর 8,000 টাকা স্যালারি গিয়ে কি হবে, ওর থেকে আমার পকেট মানি অনেক বেশি থাকে। কিন্তু ব্যাপারটা অন্য জায়গায়, যে 8,000 টাকা স্যালারি তোমার তো সারা জীবনের জন্য নয়। তুমি যদি তোমার যে কোনো কাউকে যদি জিজ্ঞাসা করো, বাবা মাকে যদি জিজ্ঞাসা করো যে তাদের ফার্স্ট স্যালারি কি ছিল যখন তারা জয়েন করেছিল, তখন সেই অনুযায়ী তুমি দেখতে পাবে কি ছিল, তাহলে ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার হয়। এটা তো স্টার্টিং, যে 1 বছরের জন্য জিনিসটা হবে। এবং একটা কথা খুব পরিষ্কার ভাবে মানে ক্লিয়ার করে নেবে মাথার ভেতরে, যে যে ফিল্ডেই চাকরি করো না কেন, জেনারেলিস্ট ফিল্ডেই চাকরি করো বা অ্যানিমেশন ফিল্ডেই চাকরি করো, প্রথম 2 বছর কিন্তু স্ট্রাগলের বছর। স্ট্রাগলের বছর মানেটা কি, না তোমাকে প্রুভ করতে হবে ইন্ডাস্ট্রিতে যে কি ইউ আর দ্য ক্যাপেবল অফ টেকিং এনি টাইপ অফ প্রেশার, আর সেই ধরনের তুমি স্কিল ডেভেলপ করতে পারো বা তুমি সেরকম প্রজেক্ট তুমি ডেলিভার করতে পারো অন টাইম, তবেই তোমার দামটা বাড়বে ইন্ডাস্ট্রিতে। তুমি যদি মিডিওকারের মতো যদি থেকে যাও তাহলে কিন্তু তোমার কোনো রকমই কিছু উন্নতি হবে না। কি বললাম বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। তাহলে ব্যাপারটা এটাই, যে কি তুমি কত টাকা স্যালারি পাবে না পাবে সম্পূর্ণ ডিপেন্ড করছে তোমার স্কিলের ওপরে। এরকম নয় যে কি ফ্রেশার বলে বেশি টাকা স্যালারি পাওয়া যায় না, তা কিন্তু নয়। ইটস ডিপেন্ড কোন জায়গার, কোম্পানি কি, কাজ কি। তবে আমি ওভারঅল একটা রেঞ্জ তোমাকে বলে রাখলাম, ঠিক আছে। এক্সেপশনাল কেস হয় এবং এক্সেপশনাল কেসের ক্ষেত্রে তুমি পেতে পারো, কিন্তু তার সাথে সাথে একটা জিনিসই আমি বারবার করে সবার কাছে, আর একটা জিনিস আমার রিকোয়েস্ট সবার কাছে, কেউ নিজেকে রেস্ট্রিক্ট করো না যে আমি 3D মডেলিংয়েই যাব বা 3D লাইটিংয়েই যাব বা শুধুমাত্র 3D অ্যানিমেশনেই যাব। কথাটা বোঝো, তুমি অ্যানিমেশনে তোমার প্যাশন হতেই পারে, তুমি অ্যানিমেশনে তুমি ভালো হতেই পারো, কিন্তু ইমিডিয়েট বেসিসে ধরা যাচ্ছে যে কি এখন অ্যানিমেশনের জব নেই, ঠিক আছে, তাহলে তুমি কি করতে পারো, তুমি মডেলিং এ ঢুকে তুমি তারপরে সুইচ করে নাও না অ্যানিমেশনে। বাট আদার কেউ টেক্সচার আর্টিস্ট হতে চাও, কিন্তু এখন টেক্সচার আর্টিস্টের জব নেই, অ্যানিমেশনের জব আছে, তুমি অ্যানিমেশনের জবে যাও, সেখান থেকে তুমি টেক্সচার চেঞ্জ করে নাও না। কি বললাম বুঝতে পারছো? কথাগুলো কি বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? ইয়েস স্যার। এই ব্যাপারটা এরকম, যে ধরা যাক যে কি আমার বিরিয়ানি খেতে খুব পছন্দ, বিরিয়ানি ছাড়া আমি খাই না, আজকে আমি ঠিক করেছি বিরিয়ানি খাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমি যে রাস্তা দিয়ে হাঁটছি একটা বিরিয়ানির দোকান নেই, তাহলে আমায় কি করতে হবে, আমাকে তাহলে মানে নেই, তাহলে আমাকে খালি পেটেই থাকতে হবে দাদা, তাই না? কিন্তু whereas আমি সেইখানে দেখতে পাচ্ছি যে কি বিরিয়ানি ছাড়াও আমার ওখানে রুটি তরকারি রয়েছে বা বাটার টোস্ট রয়েছে বা অন্যান্য জিনিসও রয়েছে, যাতে আমার অ্যাটলিস্ট পেটটা ভরবে।
তা পেটটা ভরে গেল, আমি একটু এগিয়ে গেলাম, তারপরে বিরিয়ানির দোকান পেলাম, আমি খাই না? কথাটা কি ইলজিক্যাল না লজিক্যাল আমাকে বলো? স্যার লজিক্যাল। শুধু টমির মনে হচ্ছে, বাদ বাকি সায়নী, তোমাদের কি মনে হচ্ছে যে কি আমি লজিকের কথা বলছি না ইলজিক্যাল কথাবার্তা বলছি? বাবু বলো। লজিক্যাল। আমার বলার উদ্দেশ্য ওইটাই যে কি আমি কখনো বলছি না যে তুমি তোমার প্যাশনকে ছেড়ো না, ঠিক আছে? প্যাশনকে একদমই ধরে রাখবে। প্যাশন ছাড়া মানুষ বাঁচে না, তোমাদেরও তাই থাকাটা উচিত। কিন্তু সে প্যাশনটাকে বাঁচিয়ে রাখার জন্য অন্য কিছু সার্ভাইভাল স্ট্র্যাটেজিও তোমাকে নিতে হবে, ঠিক আছে? তবু আমি সবাইকে এটাই আশা করব, সবাই যে যা নিজের পছন্দের জবেই তোমরা ইন্টারভিউ দাও, পাও সবকিছু। তো জেনারেলি আমার তাহলে প্রশ্নের উত্তরটা পেয়েছো যে কি এক্সপেকটেশনটা রাখবে না কলকাতার ভেতরে যে কি আমি 25,000 টাকার জব করব। কি বললাম বুঝতে পেরেছো? ওকে স্যার। তুমি পেয়ে গেলে ইটস মানে কি বলবো, সবচেয়ে ভালো, ওয়েল অ্যান্ড গুড, ঠিক আছে? কিন্তু তুমি যদি 25,000 টাকার জবে গিয়ে সেখানে তুমি যদি 12,000 টাকার জব পাও, তখন তুমি ওই জবটা আর করতে চাইবে না, মন থেকে মানতে চাইবে না। কিন্তু হোয়ারএজ আমি যদি 10,000 টাকার জব এক্সপেক্ট করে গিয়ে আমি সেখানে যদি 12,000 টাকার জবে যদি আমি পাই, তাহলে সেটা আমার কাছে অনেক বেশি আনন্দ, তাই না? ইটস অল অ্যাবাউট মেন্টাল গেম, তাই না? অফকোর্স স্যার। তো আমি সেই কথাটাই তোমাদেরকে, দেখো আমার কাজ তোমাদের সাজেশন দেওয়া, যেটা ট্রু পিকচার ইন্ডাস্ট্রিতে চলছে সে সম্বন্ধে তোমাদেরকে সামনে নিয়ে আসা। কি বললাম বুঝতে পেরেছো? তোমাদেরকে আমার ফালতু মিসগাইড করে তো লাভ নেই, যে এই জিনিস এই রকম ভাবে চলে, এই রকম ভাবে হয়। তবে কলকাতার সাথে সাথে আমি এটাও বলবো যে কলকাতার বাইরে অপরচুনিটি কিন্তু অনেক বেশি, স্যালারিও বেশি, এবং তোমাদের এটাও মাথায় রাখা উচিত যে আমরা বাইরে গিয়ে চাকরিটা করব। কি বললাম বোঝা গেল? এবার কারুর যদি কিছু স্পেসিফিক কিছু যদি কোনো ইস্যু থাকে, কোনো প্রবলেম থাকে, সেটা তো আলাদা ব্যাপার, সেখানে তো কারোর কিছু করার নেই। কিন্তু শুধু শুধু আমি বাড়িতেই বসে থাকবো, সেটা কিন্তু আমার মনে হয় না যে কি সেটা ঠিকঠাক। ব্যাপারটা ওকে সবার কাছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাই? হ্যাঁ স্যার। আচ্ছা, তো আজকের যে সেশনটা আমরা করছি, এই সেশনটাতে কি মনে হচ্ছে যে কি কিছু জিনিস, নতুন কিছু জিনিস জানতে পেরেছো না অ্যাজ ইউজুয়াল? স্যার জানতে পেরেছি নতুন কিছু। তো আমরা এই ধরনের সেশন প্রায় করব, ঠিক আছে? তো এটাই থাকবে যে কি তোমরাও আসো, এবং তোমাদের কাছ থেকেও আমি চাইবো যে কি তোমরা কিসের কিসের ওপর সেশন চাইছো প্লিজ জানাও, তাহলে আমরা এইটার ওপরে আরো আমরা কাজ করতে পারবো। এটা আমরা মানে প্রায় করে থাকি ইন্টারভিউ ডুজ এন্ড ডোন্ট, ঠিক আছে? ইন্টারভিউতে গিয়ে আমরা কি কি জিনিস করব, কি কি জিনিস করব না। সাধারণত আমাদের মাথায় অনেক কিছু জিনিস থাকে, ইন্টারভিউ দিতে যাওয়া মানে কোনো দামি ব্র্যান্ডের জামা কাপড় পরে যেতে হবে, তাই তো? এটা থাকে তো? হ্যাঁ স্যার। অ্যাকচুয়ালি সেটা কিন্তু নয়। জামা কাপড় আমার দামি পরার দরকার নেই, কিন্তু জামা কাপড়টা যেন নিট অ্যান্ড ক্লিন হয়, আয়রন প্রেস করা যেন হয়। বোঝা গেল? যখনই তুমি ইন্টারভিউ জায়গায় যাবে, সেখানে না মিনিমাম তুমি চেষ্টা করবে যে 15 মিনিট আগে যেন সেই জায়গায় আমি যেন পৌঁছে যাই। বোঝা গেল? এইবার আমাকে একজন জিজ্ঞাসা করছিল তার সিভি বা রেজিউমে, ঠিক আছে? দেখো, অনেকে অনেক রকম ভাবে রেজিউমে বলে জেনারেলি, তবে নিট অ্যান্ড ক্লিন রেজিউমে থাকাটা খুব দরকার। এখনকার যে রেজিউমে গুলো এখন তুমি ক্যানভাতেও দেখতে পাবে, বা অনেক রকম অ্যাভেলেবেল রয়েছে, তোমার নেটেও রয়েছে, তোমার সেন্টারেও তুমি পাবে। কি কি জিনিস থাকবে সেটা ইম্পর্টেন্ট,
প্রথম কথা হচ্ছে যে কি, রিজুমেটা যখন বানাবে না, সেই রিজুমেটার ভেতরে প্রথমে কি কি জিনিস থাকে? রিজুমে মানেটা কি? তোমার ইনফরমেশন। তোমার ইনফরমেশন মানে কি 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 থাকতে হবে? তোমার ছবি, তোমার অ্যাড্রেস, তোমার কন্ট্যাক্ট ডিটেলস এর ভেতরে তোমার ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ আর মেল আইডি। দু তিনটে ফোন বা দু তিনটে মেল আইডি, দু তিনটে হোয়াটসঅ্যাপ নাম্বার, ঠিক আছে, দরকার নেই। একটাই ফোন নাম্বার দেবে, যে ফোনটার ভেতরে যেন ইয়ে যেন থাকে, ব্যালেন্স যেন থাকে, যেখানে তোমার ফোন করলে যেন পাওয়া যায়। তোমার একটা যেন প্রপার আইডি, সেটা ইয়াহু মেল হতে পারে, জিমেল হতে পারে, যেন থাকে, তোমাকে সঙ্গে কমিউনিকেট করা যেতে পারে, ঠিক আছে। না তো কোনো ফেসবুক আইডি ওখানে দেওয়া থাকবে, না কোনো ইনস্টাগ্রাম বা অন্য কোনো কিছু জিনিস যেন না থাকে। বোঝা গেল? হ্যাঁ স্যার। তারপরে থাকবে হচ্ছে তোমার একাডেমিক কেরিয়ার, ঠিক আছে। এইচএস কবে, মাধ্যমিক কবে, গ্রাজুয়েশন কবে, কোন সাল, কোন স্ট্রিম, এবং উইথ পার্সেন্টেজ। হয়ে গেল। তারপরে তোমার থাকবে হচ্ছে তোমার প্রফেশনাল এডুকেশন, যেমন তুমি মুকুল থেকে করছো, কি কোর্স, কি বৃত্তান্ত, কবে ভর্তি হয়েছে, কবে তোমার শেষ হচ্ছে। এবং তারপর তোমার কিছু পার্সোনাল ডিটেলস থাকে। বোঝা গেছে? মানে তোমার অ্যাড্রেসের ভেতরে তোমার বাড়ি কোথায়, তোমার বাবার নাম কি, ঠিক আছে, তোমার হবি কি, এই জিনিসগুলো তোমার থাকবে। তারপরে থাকবে তোমার হচ্ছে সফটওয়্যার, ইয়ে কি কি সফটওয়্যার জানো। সফটওয়্যার প্রফিসিয়েন্সির মধ্যে তোমার থাকবে যে কি মায়া কতটা জানো, তুমি ইয়ে সাবস্টেন্স কতটা জানো, জানো কি না। ওখানে কোনো রকম ওরকম রেঞ্জ দেবে না, হ্যাঁ। আমি অনেক সিভিতে দেখছি মায়াতে 100 করে রাখা, হ্যাঁ, তারপরে ইয়েকে দেখছি তোমার সাবস্টেন্স পেন্টারে 70%, প্রিমিয়ার 90%, ফটোশপ 98%। খুব পরিষ্কার কথা তুমি জানো যে একজনকার পক্ষে 100% মায়া জানা অবাস্তব। বা তুমি যদি ফটোশপও যদি কেউ বলে 98% জানি, মানে ভুলভাল লিখছে, জানা সম্ভব নয়। সুতরাং আমি সেই জায়গাটা দাঁড়িয়ে আমি এই সফটওয়্যার গুলো জানি। বোঝা গেল? এবং সেইখানে গিয়ে তোমার একটা 3D শরীর আর একটা তোমার অ্যানিমেশনের শরীর, এইটা যেন শরীরগুলো যেন থাকে, ব্যাস। নিট অ্যান্ড ক্লিন আমার সিভি দরকার। সেখানে গিয়ে কোনো রকম রং বেরঙের যেন কালার দেবে না। দরকার হলে তুমি গ্রে আর হোয়াইটের মধ্যে করো, সবচাইতে ভালো। কখনো নীল, কখনো সবুজ, কখনো কালো। বোঝা গেছে? সিভির ওপরে তোমাকে কেউ ক্রিয়েটিভ আইডিয়াস লাগাতে কেউ বলে না। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। ক্লিয়ার? আর কোনটা করবে না, এটা সবাই বলে, এগুলো মানে আমরা ছোটবেলা থেকেই জানি যে কি সেলফ কনফিডেন্সটাকে কখনো ল্যাক হতে দেবে না, নিজে গিয়ে কাঁপবে না, বা রাদার বা আনইজি ফিল করবে না, হাত জড়ো করে বসবে না, ঠিক আছে, বা রাদার লেগ ক্রস করে বসবে না, কাঁধ যেন ঝুঁকে না থাকে। এই জিনিসগুলো আমরা সাধারণত বলে থাকি, তাই তো। তোমার ফ্যামিলি সম্বন্ধে কেউ জিজ্ঞাসা করলে সেটাকে হাইড করার কোনো দরকার নেই, এই জিনিসগুলো থাকে। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। এইবার আমি আসবো তোমাদের কোশ্চেন অ্যান্সারে। তোমাদের আর কি কি কোশ্চেন্স আছে আমাকে যদি বলো। কারণ আপাতত আমার যতদূর যা মনে হচ্ছে যে কি আজকে যেটা নিলাম মোটামুটি অল কভার আমরা করলাম। এরপর তোমাদের কাছ থেকে কোশ্চেন অ্যান্সার নেবো যে কি 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 জিনিস খুব দরকারি, বা তোমাদের কোনো কিছু কোশ্চেন থাকলে। ইংলিশটা খুব দরকার, ঠিক আছে, জার্নাল ল্যাঙ্গুয়েজ।
বারবার করে বলছি, কিছু কমিউনিকেশনের জন্য ইংলিশ জানাটা খুব দরকার। কিন্তু ফ্র্যাঙ্কলি স্পিকিং আমরা ইংরেজিতে অতটা কমফোর্টেবল নই, তাই তো? কিন্তু আমরা কমফোর্টেবল হতে পারি, কি করে করব বলো তো? প্রত্যেকদিন 5 থেকে 10 মিনিট, ঠিক আছে, আয়নার সামনে দাঁড়িয়ে তোমাকে ইংরেজি বলতে হবে। আমি জানি না এখনো কার কার বাড়িতে নিউজ পেপার আসে, কারণ আজকালকার ডিজিটাল দুনিয়ার যুগে বাড়িতে নিউজ পেপার আসা প্রায় বন্ধ। যদি আসে তাহলে সেই পেপার কাকুকে একটু বলে রাখবে যে কি সপ্তাহে অন্তত একটা দিন যে কোনো ইংরেজি পেপারটা নিতে। টেলিগ্রাফ হতে পারে, স্টেটসম্যান হতে পারে, হোয়াট এভার, হার্ল্যান্ড হতে পারে, ইকোনমিক টাইমস হতে পারে, যা খুশি, ঠিক আছে? তো ওই গোটা সপ্তাহটায় তুমি একটা করে পেজ আয়নার সামনে দাঁড়িয়ে তুমি উচ্চারণ করবে এবং কানে শুনবে কি বলছে। এটা 7 থেকে 10 দিন করো, তোমার ইংরেজি উন্নতি হতে বাধ্য। আমরা ইংরেজি বলতে ভয় পাই একটাই কারণে, যে কি আমরা প্রথমে আগে বাংলায় ভাবি, তারপরে সেটাকে ট্রান্সলেট করি ইংরেজিতে, তারপরে গিয়ে পার্টস অফ স্পিচে যাই, সেখানে গিয়ে গ্রামার ঠিক করি, তারপরে গিয়ে সব গুলিয়ে গালিয়ে সাবজেক্ট প্রেডিকেট গুলিয়ে গালিয়ে শেষ, কি বলতে গেলাম হয়ে গেল যা। কিন্তু এখনকার দিনে দাঁড়িয়ে তোমাকে হিন্দি এবং ইংরেজি এর দুটোই কিন্তু একটু বলতে হবে, এবং রাদার তোমাকে বুঝতেও হবে। কারণ তুমি নিজেও জানো না যে তুমি কলকাতার বুকে চাকরি করবে না কলকাতার বাইরে। কলকাতার বাইরে চাকরি করতে গেলে তোমাকে ইংরেজি এবং হিন্দি দুটো কিন্তু তোমাকে জানতে হবেই হবে, তা না হলে তুমি কাজ করতে পারো, কমিউনিকেশনই তো হবে না। এবং কলকাতাতেও কাজ করলেও তাই, কলকাতার কাজ তো শুধুমাত্র কলকাতার প্রোডাকশন নয়, কলকাতার বাইরেও হয়, তো তাদের সঙ্গে কমিউনিকেট করবে কি করে? সুতরাং সেই জন্য আমাদের হিন্দি ইংরেজি জানাটা খুব দরকার, এবং হিন্দি ইংরেজিতেই আমরা কমিউনিকেট করব। অবশ্যই ইংলিশ ইজ মাস্ট ইন সাউথ, এই কথাটা হয় 100 বার সত্যি কথা, ঠিকই বলছো। সেই জন্যই আমি বারবার করেই বলছি যে কি ইংরেজিতে আমাদের জানতে গেলে বুঝতে গেলে আমাদেরকে ঠিক এইরকম ভাবেই কাজ করতে হবে। আর যদি কেউ যদি মনে করো যে না ইংলিশ নিউজ পেপার নেবো না বা কোনো কিছু করবো না, ঠিক আছে, কোনো অসুবিধে কিছু নেই। তুমি এক কাজ করবে, তোমার ফোনের ভেতরে উইকিপিডিয়া খুলবে, উইকিপিডিয়াতে যা পাবে, যে কোনো একটা সাবজেক্ট পাবে, সেটা ইংরেজিতে তুমি আয়নার সামনে দাঁড়িয়ে বলো। দেখো, ইচ্ছা থাকলে উপায় ঠিকই হবে, সেই মতনই তোমাদেরকে কাজ করতে হবে। বাট ইটস এ ভেরি নেসেসারি স্টেপ টু লার্ন ইংলিশ অ্যান্ড স্পিক ইংলিশ। দরকার হলে কিছু ইংলিশ মুভি দেখো, ঠিক আছে, ইংরেজি মুভি দেখাটাও খুব দরকার, কারণ তা নাহলে তুমি নিজেও বুঝতে না। আর বলো। আর কারোর যদি কিছু জানার থাকে, কিছু ডাউট থাকে, প্লিজ শেয়ার করো। আমার মনে হয় আর কারোর কোনো রকম কিছু ডাউট নেই, আই থিঙ্ক, তাই তো? তো নো ডাউট স্যার। ওকে, থ্যাংক ইউ। তো শ্যাল উই এন্ড দিস মিটিং আজকের মতো? ঠিক আছে, চলো টাটা, সবাই ভালো থেকো। আচ্ছা, আমার নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি, আমি চ্যাট বক্সে আমার নাম্বার দিয়ে দিয়েছি, ঠিক আছে? আমার নাম্বার আর মেল আইডিটা যেটা রয়েছে সেটা তোমরা জানোই, এটা আমার মেল আইডি, ঠিক আছে? তো এনি টাইম তোমরা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কোনো রকম কিছু দরকার থাকলে বা কোনো সেশনের দরকার থাকলে প্লিজ উইদাউট হেজিটেশন তুমি এটাকে আমাদের দিতে পারো। চলো সবাই টাটা, ভালো থেকো, এবং আশা করবো তোমরা খুব তাড়াতাড়ি জব পাবে, ঠিক আছে? চলো টাটা।